মিডিয়া ফোকাস এখন তৃণমূলের মদন বনাম কল্যাণ লড়াই। আরজি কর ইস্যুতে বিরোধীদের অনেকটাই হেডলাইন দিয়েছিল মিডিয়া, বা বিরোধীরা জায়গা করে নিয়েছিল হেডলাইন জুড়ে। কিন্তু 2026-এর ভোট যত এগিয়ে আসছে, মমতা ব্যানার্জি কি নিজের খেলাটা এবার শুরু করে দিচ্ছেন? তাহলে তৃণমূলকেই হেডলাইন জুড়ে থাকতে হবে, বিরোধীদের কোনো স্পেস দেওয়া যাবে না। তাই দলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব কি এটা তত্ত্ব তৈরি করা? আমার সঙ্গে আজকে এই নিয়ে গন্ধবিচার পর্বে আলোচনায় রয়েছে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার, তার সঙ্গেই কথা বলবো। আচ্ছা, আমরা এর আগেও দেখেছি, বাম আমলেও তো এই ইতিহাস রয়েছে। তাহলে কি এই যে তৃণমূলের মদন বনাম কল্যাণ লড়াই, এটা কি তৈরি করা? বা এই যে অভিষেক ব্যানার্জিকে উপমুখ্যমন্ত্রী, কি মনে হচ্ছে এগুলো কি সবই তৈরি করা? কারণ প্রতীককালেই তো বলা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে সংগঠনের রদবদল, কি মনে হয়? দেখো, আমার তো মনে হয় এটা পুরোপুরি প্ল্যান্ড। মানে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাকি রাজনৈতিক দলগুলোর তুলনায় পশ্চিমবঙ্গে তৃণমূলের পলিটিক্যাল ম্যানেজমেন্ট অনেক বেশি স্ট্রং। বাকি দলগুলো যেখানে এখনও ভেবে উঠতে পারেনি 26-এ কীভাবে জিতবো, তার প্ল্যান এখন থেকে তৃণমূল শুরু করে দিয়েছে। আমরা দেখেছিলাম গত মাস 2-3 আগে থেকে, মূলত আগস্ট মাসের মধ্যভাগ থেকে আরজি কর ইস্যুতে যেভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাজ্যের শাসক দল তৃণমূল সম্পর্কে মুখ খুলছিল, এবং মিডিয়ার একটা বিরাট অংশ মমতা বিরোধী হয়ে যায়, 2-1টা চ্যানেল 2-1টা নিউজ পেপার বাদ দিলে। তার ফলে যে মিডিয়াতে স্পেসটা তৈরি হয়েছিল, সেই স্পেসটা বিরোধীরা কিন্তু দখল করতে পারল না। না সিপিএম, না বিজেপি, কেউ কিংবা কংগ্রেসও মিডিয়ায় যে বিরোধী দলের অভিমুখ সেটা তৈরি করতে পারলো না। আরজি কর ইস্যুতে এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, অথচ সেই মানুষগুলোকে একত্রিত করে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রামকে দৃঢ় করতে পারলো না কোনো রাজনৈতিক দল। যে জায়গাটা নিয়ে নিল আসলে তৃণমূল। এবার দেখো, যেহেতু আরজি কর ইস্যুটা থিতিয়ে যাচ্ছে, এবার তো মিডিয়া স্পেসটা তৈরি হয়ে যাচ্ছে। এই স্পেসটা কে নেবে? আরজি কর ইস্যুর পর কি পশ্চিমবঙ্গে আর কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি? পশ্চিমবঙ্গে আর কি কোনো সাধারণ মানুষের ইস্যু নেই? পশ্চিমবঙ্গে কৃষকরা সকলেই ফসলের সঠিক দাম পাচ্ছেন? এরকম একেবারেই নয়। সাধারণ মানুষের প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক বিভিন্ন ইস্যু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সাধারণ গরিব মানুষের ইস্যু, শ্রমজীবী মানুষের ইস্যু, কারোর ফসলের দাম না পাওয়া, কারোর সঠিক মজুরি না পাওয়া, বিভিন্ন ইস্যু, চাকরি না পাওয়া। যারা চাকরিজীবী, যারা ধর্মতলায় দীর্ঘদিন ধরে অনশন করছিলেন, তারা কি চাকরি পেয়ে গেছে? কেউ কিচ্ছু পায়নি। না সারদা, না নারদার কেউ একটা টাকা রিফান্ড পায়নি। তারপরেও আসলে দেখো, সাধারণ মানুষের যে এই সোশ্যাল ইস্যুগুলো, সেগুলো ঝিমিয়ে গেছে। তার বদলে মাথাচাড়া দিয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধ যতটা মিডিয়াতে ফলো করে দেখানো হচ্ছে, ততটা কি সত্যি গৃহে কোনো যুদ্ধ রয়েছে, নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত, এটা আমরা জানি না। কিন্তু এটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে এই মিডিয়া স্পেস কেনার জন্য বা মিডিয়া স্পেসটা পাওয়ার জন্যই ইচ্ছে করে লাগিয়ে দেওয়ার একটা অন্তর্দ্বন্দ্ব, যাতে করে বিরোধী দলের কোনো নেতা আসলে সাধারণ গরিব মানুষের, খেটে খাওয়া মানুষকে নিয়ে কোনো রকম কথা বলতে না পারে। দর্শন নিয়ে কোনো কথা না বলতে পারে, কৃষকের ফসলের দাম নিয়ে কথা না বলতে পারে, চাকরি নিয়ে কথা না বলতে পারে, পশ্চিমবঙ্গের বেকার সমস্যা নিয়ে কথা বলতে না পারে। আসলে বিরোধীদের যে মুখপাত্ররা রয়েছে, ধরে নিচ্ছে সিপিআইএমের শতরূপ ঘোষ, মধুজা সেন রায়, বিজেপিতে রয়েছে শ্রমিক ভট্টাচার্য, তারপরে রয়েছে তোমার শুভেন্দু অধিকারী, যারা রয়েছেন, যারা বিরোধীদের মুখ, এই মুখগুলোকে মিডিয়া কী নিয়ে প্রশ্ন করছে আজকের দিনে? মদন মিত্র ভালো নাকি কল্যাণ ব্যানার্জি ভালো? ববি হাকিম ঠিক নাকি সৌগত রায় ঠিক? কুণাল ঘোষ ঠিক নাকি দেব ঠিক? এই যে প্রশ্নের বাইনারিটা আসলে সেট করছে তৃণমূল, ইচ্ছে করে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করে মানুষের মূল যে সমস্যাগুলো, তার থেকে মুখ ঘুরিয়ে দিয়ে সামনের 2026কে যাতে করে তৃণমূলের একমাত্র প্রতিদ্বন্দ্বী তৃণমূলই, এটা প্রমাণ করার একটা চেষ্টা চলছে বলে আমার মনে হয়। এবং কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এগিয়ে দেওয়া। কারণ মমতা ব্যানার্জি একবার বলেছিলেন লোকসভা নির্বাচনের আগে, তোমার মনে আছে কিনা জানি না, যে কি ভাবছ
ভাবছো আমি মারা গেলে দলটা আর থাকবে না, আমি এই ফিরহাদ নাম নিয়ে বলেন, ফিরহাদদের এদের তৈরি করে দিচ্ছি বা তৈরি করে যাব, কোথাও গিয়ে কি তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জি এগিয়ে দিচ্ছেন? মানে এই যে বিভিন্ন নেতারা বলতে শুরু করেছেন যে কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে লিখলেন যে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী, হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন উপমুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান, পুলিশ মন্ত্রী করে দেওয়া হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোথাও গিয়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, সেটা কি ইঙ্গিত দিতে চাইছেন, নাকি এইগুলো নিয়ে যাতে কথা হয় সেই জন্য? আমার এক্স্যাক্টলি এটাই আমার মনে হয়, এটা আসলে চর্চা করার মতো বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, নিজে গতকাল নবান্নে বসে পুলিশদের বিরুদ্ধে সমালোচনা করলেন। কেউ বললেন এক শ্রেণীর পুলিশ, এক শ্রেণীর নিচুতলার কিছু পুলিশ মানুষের টাকা খায়, তারা বলছে কয়লা চুরি বালিচারিতে সাহায্য করছে। সিআইএসএফ যদি খায় তাহলে তো যে কোনো রাজনৈতিক দলের লোক টাকা খেলে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কমপ্লেন করুন ইত্যাদি বোঝেন। আসলে নিজের প্রশাসনের বিরুদ্ধে নিজেই আঙুল তুলছে। এই যে মমতা আমি শাসক আমি বিরোধী, এই যে টেকনিকটা, যেটা সিপিআইএমের আমলে জ্যোতিবাবুর টেকনিক ছিল, প্রমোদ দাশগুপ্ত অনিল বিশ্বাসের টেকনিক ছিল। সিপিএমের বিরোধী কি আরএসপি, অথচ সে বামফ্রন্টের শরিক। সিপিএমের বিরোধী কি ফরওয়ার্ড ব্লক, অথচ সে বামফ্রন্টের শরিক। সিপিআইএমের অনিল বিশ্বাসের বিরোধীকে উত্তর 24 পরগনা জেলায় সুভাষ চক্রবর্তী। এই যে সিপিএমের বিরোধী সিপিএমই, সেটা সেই সময় ছিল এরকম। আসলে রাজনৈতিক পরিসর, মানুষের আলোচনার যে পরিসরটা, সেটাকে ছোট করো, সেটাকে একমুখী করো। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সেগুলো শিখে বড় হয়েছেন। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে কটা লোক পশ্চিমবঙ্গের রাজনীতির পালসটা বোঝেন, মানুষের মনটাকে বুঝতে পারেন? খুব রেয়ার মানুষ রয়েছেন। এবং আমার তো একেবারেই এটা মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম কোনো বৈরিতার সম্পর্ক আছে, কিচ্ছু সমস্যা নেই। শোনো, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই পুলিশ মন্ত্রী হতে পারবেন না, উপমুখ্যমন্ত্রী ওই আপাতত হওয়ার কোনো চান্স নেই, তাহলে তাকে সাংসদের পদ ছাড়তে হবে। একটা 7টা বিধানসভাওয়ালা একটা লোকসভার সিট ছেড়ে দেওয়া কি চারটিখানি কথা? অভিষেক কি পাগল সেটা ছেড়ে দেবে? কেউ ছাড়বে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কি বিধায়ক নেই? যথেষ্ট বলিষ্ঠ বিধায়করা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমে এমন বিধায়ক আছে যে একসাথে কাউন্সিলর, একসাথে কলকাতা পৌরসভার মেয়র, একসাথে মন্ত্রী, একসাথে এমএলএ, এতগুলো দায়িত্ব সামলাচ্ছে এমন লোক আছে, ববি হাকিম। তো এমন অনেক এমএলএ আছে, তারা এরকম মাল্টিপল দায়িত্ব নিতে সক্ষম তারা, এবং তাদেরকে হয়তো প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে রেখেছেন তিনি, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রীর দায়িত্বও দিয়েছেন কোনো ক্ষেত্রে, কম গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলোকে দিয়ে দিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু অপশান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চরম ঘনিষ্ঠ প্রচুর মানুষ রয়েছেন, যিনি দুজন, মানে মমতা এবং অভিষেক দুজনেরই ভীষণ ঘনিষ্ঠ তারা রয়েছেন, তাদেরকে তিনি দিতে পারেন। আসলে কাউকে কেউ দেবে না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় 7টা লোকসভার সিট বা বিধানসভার সিটওয়ালা একটা লোকসভার সিট ছেড়ে আসবেন না। তার দিল্লি যাওয়ার আছে, তার ডায়মন্ড হারবার অলরেডি একটা মডেল, সে 2026-এর আগে কোনো পাগলও ডায়মন্ড হারবারের সিট ছাড়বে না। আর যেহেতু ছাড়বে না, তিনি কোনোভাবেই উপমুখ্যমন্ত্রী হবে না, পুলিশ মন্ত্রী হবে না। আসলে একটা পলিটিক্যাল এটা স্ট্র্যাটেজি, একটা পলিটিক্যাল মাস্টারপিস, বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ করতে হবে। আর এখানে আমার মনে হয় যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট, তার থেকে বেশি ক্রেডিট বিরোধী দলগুলোর, যারা আলটিমেটলি বিরোধী স্পেসটা নিতেই পারলো না। না সিপিএম না বিজেপি কেউ এই আরজি করের মতো একটা বিরাট ইস্যুকে কাজেই লাগাতে পারলো না। তুমি তার আগে দেখো, একটা ছোট আঙারিয়া, একটা সিঙ্গুর, একটা নন্দীগ্রাম, একটা সুচপুর, যা ঘটনা ঘটেছে, ছোট ইস্যুকে ফলাও করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে পড়েছে, আন্দোলন করেছে, রাইটার্স ঘেরাও করেছে, কোনো কারণ ছাড়া ধর্মতলার মোড় দখল করে 21শে জুলাইয়ের মতো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। বিভিন্ন ঘটনা ঘটেছে যেখানে পুলিশ যথেষ্ট স্বতঃপ্রণোদিতভাবে স্টেপ নিয়েছিল, তারপরেও আন্দোলনকে কোন জায়গায় নিয়ে যেতে হয় তিনি তাহলে জানতেন। একটা বিষয়, সেই সময়ের সঙ্গে এখনকার যে সময় অনেক পার্থক্য। আমরা সব দিক দিয়ে আমরা যদি অর্থনৈতিক পরিস্থিতি দেখি বা সামাজিক, মানে সমস্ত দিক দিয়ে এখন মানুষ কিন্তু আর সেই রকমভাবে ভাবে না, বা সেই যে রাস্তায় পড়ে থেকে আন্দোলন, সেটাও মানুষ কি রাজনৈতিকভাবে অতটা সচেতন, সেটা নিয়েও অনেক প্রশ্নচিহ্ন আছে। তো এই বিষয়টাকে কিভাবে দেখো? সত্যিই কি আর ওই রকম আন্দোলন করে, মানে মমতা ব্যানার্জির মতো আন্দোলন করে কোনো বিরোধী স্পেস পাওয়া সম্ভব, নাকি আন্দোলনের যে অভিমুখ বা আন্দোলন যে স্ট্র্যাটেজি, সেটাই চেঞ্জ করতে হবে? সেটাই বুঝে উঠতে পারছে না বিরোধীরা, যে কিভাবে তারা আন্দোলন করবে বা কিভাবে নিজেদের জায়গাটা দখল করবে। হ্যাঁ, এটা বলতে পারো যে স্ট্র্যাটেজিটা বুঝতে পারছে না। আমার এটা পুরোটা মনে হয় না যে এটা ঠিক কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করেছেন টেলিভিশন ছিল না, এখন
অনেক বেশি টেলিভিশন আন্দোলনটা বেশি হয়ে গেছে, কারণ সবাই মানে প্রত্যেক দিন এতগুলো চ্যানেল, তাদের প্রাইম টাইমের শো, সেখানে গিয়ে শাসক দল বা যে দলের বিরুদ্ধে প্রশ্ন সেই দলকে আক্রমণ করা, একে অপরকে শুধু আক্রমণ করে যাচ্ছে। তার মাধ্যমেই কি হয়ে যায় সবটা? তার মাধ্যমেই কি মানে নিজের জায়গাটা তৈরি করা যায়? মানুষের কাছে যাওয়াটা আরও বেশি প্রয়োজন। হ্যাঁ, আসলে সমস্যাটা হচ্ছে তুমি এটা ঠিক বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলনটা করেছেন তখন টেলিভিশন কম ছিল না বললেই চলে, কোথাও নিউজ পেপার ছিল, রেডিও ছিল, আজকে দিনে ইন্টারনেট এসছে, টেলিভিশন এসছে, এখন ভুরি ভুরি বাইট, ইন্টারভিউ, এই যে একে অপরকে দোষারোপের রাজনীতিটা বৃদ্ধি পেয়েছে, এটা সত্যি কথা, সমস্ত দলের মধ্যেই হয়েছে। কিন্তু গণসংগঠন তো কারণ নেই। রাস্তায় পড়ে থাকা, মাটি আঁকড়ে যে নেত্রী পড়ে থাকে, যে নেতা পড়ে থাকে, তার তো একটা ফল আছে। ধরো শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের মেদিনীপুরের নেতা, আজও তো মেদিনীপুরে তার একটা বেল্ট আছে, একটা বেস আছে, যে বেসের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিতে পারেন। এবং আমরা দেখলাম জাস্টিস গাঙ্গুলি, সে তো মেদিনীপুর থেকে শুভেন্দুর সংগঠনের জন্যই জিতলেন, তমলুক থেকে। তারপর তুমি ধরো মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা, মীনাক্ষী মুখোপাধ্যায় জেতেননি, এটা ঠিক কথা, কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের যে মাস বেস তৈরি হয়েছে, তুমি যে কোনো সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গে যারা মোটামুটি রাজনীতিটা একটু হলেও জানে, মীনাক্ষী মুখোপাধ্যায়কে তারা মানে যে কোনোভাবে স্বীকার করতে রাজি আছে যে তিনি নেত্রী হিসাবে যথেষ্ট ভালো। এই যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা, মাটি আঁকড়ে পড়ে থাকার যে রাজনীতি, সেই রাজনীতি তো পশ্চিমবঙ্গে কমে গেছে। ফলত তৃণমূলের যেটা আছে, তৃণমূলের মাটি আঁকড়ে পড়ে আজকের দিনে না থাকলেও চলবে, কারণ তাদের আজকে মাস বেস যে সংগঠন, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহলে, গলির কোনায় কোনায় একটা করে তৃণমূলের লোক আছে, এবং তারা প্রফেশনালি আছে। তৃণমূলটা করে একটা বেসিক রোজগার হয় তাদের, সেটা ইট, বালি, সিমেন্ট, গরু, কয়লা, যাই হোক না কেন, ছোটো ছোটো করে 10,000, 15,000, 20,000 টাকা তাদের রোজগার আছে। তার ফলে তারা প্রফেশনালি তৃণমূলটা করতে পারছে। তৃণমূলটা কাইন্ড অফ আজকে দিনে চাকরি। কারণ সত্যি কথা এটা যে ধরো সিপিআইএম যেভাবে চলতো একটা সময়, ওই চিড়ে মুড়ি খেয়ে দুপুরবেলা, রাত্রিবেলা কোনো রকমে কোনো এক পার্টি কমরেডের বাড়িতে গিয়ে খেয়ে পার্টিটা করে যাব দিনের পর দিন, একটা ছেঁড়া ধুতি, ছেঁড়া পাঞ্জাবি, একদমই একটা বিমান বসু আজকের দিনে তৈরি হওয়া সম্ভব নয়। ধরে নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যে হাওয়াই চটি পরে রাজনীতি করতো, যতই সে ক্রক্সের হাওয়াই চটি পড়ুক না কেন, তার ভাইপো কোনো দিন হাওয়াই চটি পরে রাজনীতি করতে পারবে? সে যে একেবারেই তাই, এই লাইফস্টাইলটা বদলে গেছে। কিন্তু আজকে তাও বলছি তোমাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি উঠতে হয় বা যতটুকুনি উঠতে পেরেছেন, তার আসলে তো ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কিচ্ছু নয়। তো গণ আন্দোলনটা করতে হবে। সেই গণ আন্দোলনের কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন, কিংবা গণ আন্দোলনকে থামিয়ে দিতে তিনি জানেন। আর সিপিআইএম বা বিজেপি বা কংগ্রেস কেউই সেই আন্দোলনটাকে রাজনৈতিকভাবে কনভার্ট করতে পারছে না, তার জন্যই আজকের দিনে এই অবস্থা। যেটা মনে হয় যে মানুষের নিডস অনুযায়ী মানুষের কাছে আমাকে সেই কথাটাই বলতে হবে। মানে আমার হয়তো একটা মানুষের, এখন যদি আমি আলু পেঁয়াজের দাম নিয়ে কথা বলি, যে আলু পেঁয়াজের দাম বাড়ছে, আর সেটা নিয়ে সত্যিই তো মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা আছে। তাদের যা বেতন, যে টাকার মধ্যে সংসার চালাতে হয়, কিন্তু যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে সেই অনুযায়ী সেটা ম্যানেজ করা সম্ভব নয়। কিন্তু আমি যদি সেটা নিয়ে কথা না বলে, আজকে যদি আমি সত্যিই আরজিকর একটা ইস্যু অবশ্যই, কিন্তু আমি যদি সেই আরজিকর নিয়েই পড়ে থাকি, আমাকে সময় সাপেক্ষ মানে সময় অনুযায়ী আমাকে ইস্যুগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ, একেবারেই তাই। এই যে ধরো রসুনের দাম এত আক্কারা, 700-800 টাকা কেজি রসুনের দাম, পেঁয়াজের দাম অগ্নিমূল্য, এই ইস্যুগুলো নিয়ে তো কোনো আন্দোলন নেই, রাজপথে নামায় নেই। কালকেও আমরা দেখলাম বামপন্থীদের মিছিল, সিপিআইএমের মিছিল, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়, সুজন চক্রবর্তীর নেতৃত্বে। কোথায় মিছিল হলো? সেটা হচ্ছে সিজিও কমপ্লেক্স অভিযান। সিজিও কমপ্লেক্সে কেন হলো? যে আরজিকরের বিচার চেয়ে। ডেফিনেটলি আন্দোলনটা হওয়া জরুরি, খুব ভালো একটা উদ্যোগ, কিন্তু গরিব মানুষের যে ইস্যু, একটা বীরভূমের প্রত্যন্ত গ্রামে, মেদিনীপুরের একেবারে চরম গ্রামে, ধরে নিচ্ছি পশ্চিম মেদিনীপুরের একেবারে গরিব মহল্লায়, পাড়ায়, যেখানে বছরে মাত্র এক ফসলি জমি, যেখানে চাষ হয় মাত্র বছরে একবার, সেই পরিবারটার কাছে আরজিকর কি বিরাট ইস্যু হতে পারে? তার কাছে তো আসলে ইস্যু যে মাসে একদিন কোনো দেশি মুরগির মাংস খেতে গিয়ে তাতে যতটা রসুনের ব্যবহার করতে হচ্ছে, সেই রসুনের দামটা সেটাতে দিতে পারছে না। এবং তুমি একটু যদি ডিপলি চিন্তা করে দেখো, মিডিয়ায় দু একটা খবর ছাড়া মানুষের আলোচনাতেও কিন্তু পেঁয়াজ রসুনের দামটা নেই। তুমি যদি পাড়ার চায়ের দোকানে দেখো, রাজনৈতিক আলোচনার বিষয় হচ্ছে মদন মিত্র বনাম কল্যাণ ব্যানার্জি। তো কল্যাণ ব্যানার্জি
আর মদন মিত্রর যে ঝামেলা, তৃণমূলের ক্রিয়েটেড একটা ঝামেলা, সেই ঝামেলার মধ্যে দিয়ে আসলে গরিব মানুষের ইস্যুটা হারিয়ে যাচ্ছে। আর গরিব মানুষের মগজে কোনো বিরোধী দল ঢুকিয়ে দিতে পারছে না, আরে ভাই পেঁয়াজের দামটা বেড়ে গেছে, রসুনের দামটা বেড়ে গেছে, ট্রান্সপোর্টেশনের খরচ বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, তোমার যে ইনকাম সেটা বাড়ছে না, শ্রমিক তোমার ইনকাম বাড়ছে না, তোমাকে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা খাটতে হচ্ছে, তোমাকে আজ অবধি 100 দিনের কাজের টাকা দেওয়া হয়নি, আজও পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। যে লোকসভায় যে ইস্যুটাকে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় 29টা আসন পেল, সেইটা এখনও সলভ হয়নি। লোকসভার ভোট অনেক দিন কেটে গেছে, আবাস যোজনায় বাড়ি পায়নি মানুষ, কন্যাশ্রীর টাকা সবাই পাচ্ছে না। তৃণমূল যতই ফলায় করে বলি, পাড়ায় পাড়ায় 5টা মেয়ের মধ্যে 4টে মেয়ে পেলে 1টা মেয়ে পাচ্ছে না, এরকম মানে ভুরি ভুরি অভিযোগ আছে। সবচেয়ে বড় কথা, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকের 4 দিন কাজ আছে, 3 দিন কাজ নেই। এই যে বিভিন্ন সেক্টরে মানুষ যে খারাপ আছে, তার এই খারাপগুলোকে ঢেকে দিচ্ছে মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, টেলিভিশন, যেখানে আজকের আলোচনার বিষয় নন ইস্যুকে ইস্যু তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইস্যুকে কাউন্টার করতে পারছে না কোনো বিরোধী দল, তাকেও সন্ধ্যাবেলা প্রাইম টাইমে তাকে আলোচনা করতে বাধ্য হচ্ছে। মদন মিত্র ভালো না কল্যাণ ভালো, কল্যাণ মাতাল হলে মদন মিত্র মাতাল, দুজনেই খারাপ, কিন্তু খারাপের বিরুদ্ধে দাঁড়িয়ে রসুনের দাম, পেঁয়াজের দাম, শ্রমিকের ঘামের দাম নিয়ে কথা কেউ বলতে পারছে না। আর আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মদন নাকি কুকুর, মদন নাকি জেলখাটা আসামি, আর কল্যাণ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভিত্তি করেই জিতেছেন, বিভিন্ন কথাবার্তা। আসলে দুজনেই তো তৃণমূল করে। এর আগে আমরা দেখলাম কুণাল ঘোষের সাথে দেবের ঝামেলা, দেব মিঠুন চক্রবর্তীকে এগিয়ে রাখছেন, প্রত্যেকটা সিনেমায় কাজ করছেন, মিঠুনদা খুব ভালো, বিভিন্ন ইন্টারভিউতে বলছেন। সেই মিঠুন চক্রবর্তী বিজেপির মঞ্চে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন বলে কুণাল ঘোষের সে কি রাগ। তো সেই কুণাল ঘোষ এত রাগ দেখালেন মিডিয়াকে ডেকে, প্রায় প্রত্যেক দিন নিজের অফিসে বিভিন্ন প্রেস মিডিয়াকে ডেকে বাইট দেওয়ার পর লোকসভার ভোটে দেবের হাত ধরে প্রচার করলেন। আসলে সবাই তো তৃণমূল, ভোটের আগে সবাই এক। আসলে তৃণমূল যে শুধুমাত্র ভোটের রাজনীতি করে, এটা থেকে প্রমাণ হয়ে যায়। তৃণমূল সারা বছর ঝামেলা করবে। তুমি দেখবে সামনের বিধানসভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়তো মদন মিত্রের হয়ে কামারহাটিতে প্রচার করতে আসবে। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাফ করবে, মদন মিত্র আজকে ইন্টারভিউ দিতে গিয়ে এটা বলছেন যে কত বড় মাইকালাল তুই দাঁড়া, তৃণমূলের জ্যাকেট ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে, যেই আমি এক্ষুনি পদত্যাগ করছি, তুইও দাঁড়াবি আমিও দাঁড়াবি, তো তোরা কোন দলে দাঁড়াবি? দুজনেই তো তৃণমূলে দাঁড়াবি। তার মানে জোড়াফুল বনাম জোড়াফুল লড়াই হবে, নাকি নির্দলে যাবি? তার মানে দল ছেড়ে দিবি তোরা। এগুলো মানে আবার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ কথা বলবে না, অভিষেক মমতার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না। এটা স্ট্র্যাটেজি। অভিষেক মমতাকে ওপরে রাখো, ওই দুজনকে দিয়েই আমরা জিতবো, তারপর নিজেরা মারামারি করবো, তাও জিতবো। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আবার শ্রীরামপুরে এসে বলে দেবেন, না না আমাদের কোনো ঝামেলা নেই, মদন খুব ভালো লোক, কল্যাণও ভালো লোক, দুজনে মিষ্টি খেয়ে বাড়ি ফিরবে, একজন কালীঘাটের ডান দিকে থাকবে, একজন বাদিকে থাকবে, দুজনে একদিন চায়ের আড্ডায় মিশে গিয়ে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, যেভাবে ঠিক হয়ে গেছিল সুভাষ চক্রবর্তী, অনিল বিশ্বাস। কিন্তু এটা হচ্ছে মজার ব্যাপার, রাইট উইং দলগুলোতে এই যে ধরো আমি একটা মজার ব্যাপার আরও বলছি তোমাকে, একসময় সোমেন মিত্র বনাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি চর্চার বিষয় ছিল। একসময় সুব্রত মুখোপাধ্যায় নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করতো, সৌগত রায় আশুতোষ কলেজের সামনে থেকে সোজা হাঁটতে হাঁটতে হাজরা মোড়ে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিছিল করেছিল, স্লোগান দিয়েছিল। সেই সৌগত রায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খাস নেতা। সুব্রত মুখোপাধ্যায় যতদিন বেঁচেছিলেন ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে মন্ত্রী থেকেছেন। একটার পর একটা ঘটনা, সোমেন মিত্র শেষ জীবনে দীর্ঘদিন তৃণমূল করে আবার কংগ্রেসে ফিরেছেন। তো আসলে রাইট উইং দলগুলোতে এইগুলোতে কোনো সমস্যা হয় না, কিন্তু লেফট দলগুলোতে এটা একটা সমস্যার ব্যাপার। সুভাষ চক্রবর্তী বনাম সুভাষ চক্রবর্তী বনাম অমিতাভ নন্দীর লড়াই কোনোদিন শেষ হয়নি, বুদ্ধবাবু বনাম সুশান্ত ঘোষ লড়াই আজও শেষ হয়নি। সেই সময়কায় মেদিনীপুরের যে অবিসংবাদিত নেতা দীপক সরকার, তিনি ইচ্ছে করে সূর্যকান্ত মিশ্রকে কলকাতায় পাঠিয়ে মন্ত্রী করে দিতেন, যাতে করে সুশান্ত ঘোষ, দীপক সরকাররা মেদিনীপুরের জেলা রাজনীতিটাকে কন্ট্রোল করতে পারতেন। সেই লড়াই আজও থামেনি। সুশান্ত ঘোষ বই লিখে ফেলেছেন, কুণাল ঘোষের লেখা বই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু সেটা রাজনীতির টপিক না। কিন্তু লেফটে সমস্যা হচ্ছে, বামপন্থী রাজনীতিতে এই লড়াই কোনোদিন শেষ হয় না, কারণ এই রাজনীতির পেছনে একটা আদর্শগত লড়াই থাকে। সেখানে পুরোটা এই টাকা খাওয়া খাওয়াই লড়াই থাকে না, সেটা বালি কয়লা লড়াই থাকে না, সেটা শুধুমাত্র জেতার লড়াই থাকে না। এই জেতাটা অনেক বেশি আদর্শগত লড়াই। আজকের দিনে বামপন্থীদের মধ্যে যে লড়াই আছে সেটা হচ্ছে আদর্শগত লড়াই। তুমি কোন ফরম্যাটে জিতবে,
কোন ফরম্যাটে ক্ষমতায় আসলে সমাজ বদল করতে পারবে, এটা হচ্ছে বামপন্থীদের এক ধরো সিপিআই বনাম সিপিএমের আজকের লড়াই, সেটা লিবারেশনের সাথে সিপিএমের লড়াই একটা এরকম, কিন্তু খাওয়াখাওয়ির লড়াইটা নেই। ডানপন্থী দলগুলোতে আবার এই খাওয়াখাওয়ির লড়াই আছে, ক্ষমতা দখলের লড়াই আছে, এবং সেই লড়াইটা আবার সেই বললাম দেখনদারি মিডিয়াতে থাকার একটা মানে অসাধারণ চেষ্টা, সেটা জানিয়ে প্রাইম টাইম ডিবেট হবে, তুমি আমি আলোচনা করবো, তারপর একদিন না একদিন ভুলে যাবে মানুষ, আবার নতুন ইস্যু তৈরি করে নেবে ওরা। তার মানে তৃণমূলের এই যে জিতে যাওয়ার কারণ একাধিক অভিযোগ, দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে দুষ্কৃতিযোগের অভিযোগ, কিন্তু তারপরেও বারবার তৃণমূলের ভোটে জিতে যাওয়ার অন্যতম কারণ বিরোধীরা, তারা কোথাও গিয়ে দুর্বল একটা অবস্থান তারা রাখছে, ইস্যু তারা ধরতে পারছে না। তবে সাধারণ মানুষেরও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, কারণ তারা যেহেতু তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে যখন নির্বাচন আসে, তাই সাধারণ মানুষ এই বিষয়গুলো বুঝে তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করবে কিনা সেদিকেও কিন্তু নজর রাখা প্রয়োজন। সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে। এই বিষয়টা নিয়ে আপনাদের কি মত, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, যে মূলত তৃণমূলেরই সৃষ্টি করা এই দ্বন্দ্ব, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান এবং দেখতে থাকুন হাউ দ্য অল্টারনেটিভ মিডিয়া।